সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ লিমন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও প্রতিবাদ মুখর রাজধানী ঢাকা সহ সারা দেশ। বিজয়ের মাসে এ ধরনের ধ্বংসাত্মক হামলা যেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকেই আঘাত হানা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বিষয়ে আরও সতর্ক করে দিয়ে বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার রাজনৈতিক ফায়দা লুটতে উস্কে দিচ্ছে মৌলবাদকে। তিনি বলেছেন, ভাস্কর্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের ইস্যু। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতি ও মৌলবাদ। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং আছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রাজ্জাকুর রহমান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। দর্শক, আপনারা চলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদের টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। শুরুতেই দেখে নিই আজকে দিনের প্রধান শিরোনামগুলো। গুলিস্তানে ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ ঠেকাতে পুলিশ ব্যবসায়ী ব্যাপক সংঘর্ষ। দোকান পিছু 5 থেকে 10 লাখ টাকা নিয়ে বৈধ করার দাবি। সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি মত। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মামলায় গ্রেফতার 2 ছাত্র, 5 দিন ও 2 শিক্ষক 4 দিনের রিমান্ডে। প্রতিবাদে আজও নানা কর্মসূচি। রাজুক ও গণপূর্তের কর্মচারীদের সহায়তায় নানাভাবে 200 সরকারি প্লট হাতিয়ে নেয় গোল্ডেন মনির। আরও 610 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। পদ্মা সেতু নদী শাসন প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ শেষ। শুকনো মৌসুমের সুবিধা নিয়ে পার রক্ষায় দিনরাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাট। এবং চট্টগ্রামে মাত্র 100 টাকায় বন্ধুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা মাদক ব্যবসায়ী কিশোরের। অভিযান চালিয়ে গ্রেফতার করল পুলিশ। দেখছিলাম আজকের প্রধান শিরোনামগুলো। আমরা একটু আলোচনায় যাই সরাসরি। যে বিষয়গুলো আসলে উঠে আসছে আজও, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আজও কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই যে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বা ভাস্কর্য ইস্যুতে যে কথাগুলো উঠছে, আসলে এই স্বাধীনতার মাস এবং এই বছরটা গেলেই হয়তো আমরা স্বাধীনতার 50 বছরে পা দিচ্ছি। আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের সূচনা বা বাংলাদেশের পথ চলা শুরু হয়, এই 50 বছরের মাথায় এসে এখনো মৌলবাদের বিরুদ্ধে স্লোগান নিয়ে আমাদের মাঠে দাঁড়াতে হচ্ছে। এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা তো আমাদের জন্য দুঃখজনক। আমরা স্বাধীনতার 50 বছরে যখন পা রাখছি, ঠিক সেই সময়ে ঠিক 1 ডিসেম্বর মাসে, যে মাস বিজয়ের মাস, যে মাসে তারা পরাজিত হয়েছিল যারা, সেই বিজিত অপশক্তি আবার কথা বলছে কেন? এটা অবশ্যই রহস্যজনক। উদ্দেশ্য প্রণোদিত এটা বুঝতে হবে যে এখন বাংলাদেশ আমরা কোন পথে হাঁটব। এতদিন তো বলেনি যে ভাস্কর্য মূর্তি। জিয়াউর রহমানের একটা ভাস্কর্য আছে না, সার্কিট হাউস চট্টগ্রামের, তো এটাকে তো মূর্তি বলেনি। তো বাবুনগরীরা তো কাছে কাছেই আছে, তো ওই ভাস্কর্যকে হামলা না করে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হামলা করলো কেন? মানে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। কাজেই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হামলা করা মানেই হচ্ছে স্বাধীনতাকে হামলা করা, বাংলাদেশকে হামলা করা, মুক্তিযুদ্ধের চেতনাকে হামলা করা। এবং মৌলবাদের এই অপশক্তি তো আমরা 71-এর মুক্তিযুদ্ধে ওরা হেরে গিয়েছে, পরাজিত হয়েছিল। আপনি জানেন জার্মান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নাজি পার্টির প্রথম হয়েছিল। তারপরে জার্মানি কিন্তু আর নাজি পার্টির উত্থান হয়নি। এই জামাত ওই অপশক্তি এদের পরাজিত হয়েছিল, সমাধিস্থ হয়ে গিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তারপরে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে এই জামাতকে কবর থেকে আবার খুঁড়ে এনে আবার প্রাণ দিয়েছে কে? তিনি হলেন জিয়াউর রহমান। জামাতকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছে কে? জিয়াউর রহমান।
আপনার পাকিস্তানি নাগরিক গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে গোলাম আজমকে জিয়াউর রহমান, রাজাকার শাহাদিসকে প্রধানমন্ত্রী করেছে জিয়াউর রহমান। মানে এই যে অপশক্তি, মৌলবাদের যে উত্থানের উদ্ঘাতা, তিনি হলেন জিয়াউর রহমান। এবং আজকে মৌলবাদী অপশক্তি বিএনপির প্রধান আপনার পার্টনার, রাজনৈতিক পার্টনার। এখন মৌলবাদী অপশক্তি যখন যার পার্টনার হয়, সেই পার্টিও কিন্তু মৌলবাদী, সেই পার্টি কিন্তু সাম্প্রদায়িক। কাজেই এই সাম্প্রদায়িক রাজনীতির সাথে সংশ্লিষ্ট বিএনপির এই জোটের রাজনীতি হচ্ছে পাকিস্তানি ভাব দ্বারায় সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করা। কাজেই আজকে স্বাধীনতার 50 বছরের মুখোমুখি দাঁড়িয়ে আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা যারা যুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে, যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে, এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোনের সতীত্ব হারিয়েছে। আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। এবং এর সাথে এই অনুষ্ঠান থেকে আমি বলবো, আমরা এই বিজয়ের মাসে যে শপথ নিয়েছিলাম 71 ডিসেম্বর মাসে, সেই শপথ আবার নেব। বাংলাদেশ মৌলবাদের বাংলাদেশ হবে না, বাংলাদেশ সাম্প্রদায়িক অপশক্তির বাংলাদেশ হবে না। আপনি দেখেছেন আজকে রাজাকারদের তালিকা হচ্ছে, কিন্তু ইটস এ গুড ডিসিশন। এবং এইটাও কিন্তু একটা বিশাল স্টেপিং, যে আজকে এই সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। সেই কারণে এই গভর্নমেন্টকে ইনস্টেবল করার জন্য, দেশের রাজনীতিকে ইনস্টেবল করার জন্য এর সাথে আপনার সংযুক্ত হয়েছে বিএনপি, জামাত, এক সূত্রে গাথা এই মৌলবাদের সাথে। আজকে মির্জা ফখরুল সাহেব কথা বললেন কেন? তার বক্তব্যটা স্পষ্ট করতে পারতেন, হ্যাঁ জাতিকে দাঁড়াতে হবে আজকে মৌলবাদের বিরুদ্ধে। এটা তো সব ক্ষেত্রে একই কথা। আজকে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য না থাকে, তো জিয়া রহমানের ভাস্কর্য থাকবে কি? গাজীপুরে যে মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি আছে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরাজয় বাংলার ভাস্কর্য আছে থাকবে? এই ভাস্কর্যগুলো কি? এই ভাস্কর্যগুলো হচ্ছে একটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতীক, স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার ছবি, 71 যুদ্ধের ছবিগুলো এখানে ভাসে। বঙ্গবন্ধুর ছবিতে তো বাংলাদেশের ছবি, বাংলাদেশের মানচিত্র। কাজে আজকে বিএনপি তার বক্তব্য স্ট্যান্ডকে পরিষ্কার না করে, প্রকারান্তরে গভর্নমেন্টকে দায়ী করে জামাতকে, মৌলবাদকে, সাম্প্রদায়িক অপশক্তিকে তারা ডিফেন্ড করছে এবং সাম্প্রদায়িক অপশক্তির কাছে মেসেজ দিচ্ছে, ডোন্ট বি ওয়ারিড, আমরা তোমাদের সাথে আছি, গো অ্যাহেড, এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের বক্তব্য নিয়ে এগিয়ে যাও। তাদেরকে শক্তি দেওয়া, সেই শক্তি দেওয়ার জন্যই তারা বলছে এটা সরকার করছে। আচ্ছা বলুন তো, আপনি বলুন, এবং টেলিভিশনের সামনে যারা বসে আছেন তাদের কাছেই বলবো, আওয়ামী লীগ কি মৌলবাদী পার্টি? আওয়ামী লীগ কি রাজাকারের পার্টি? আওয়ামী লীগ কি সাম্প্রদায়িক পার্টি? আওয়ামী লীগ যেদিন সাম্প্রদায়িক পার্টি হবে, সেদিন কি বাংলাদেশ থাকবে? সেদিন কি মুক্তিযুদ্ধের চেতনা থাকবে? সেদিন কি বঙ্গবন্ধু থাকবেন? আমরা জীবন দিতে পারি এই প্রশ্নে, স্বাধীনতার এই চেতনার প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে। আওয়ামী লীগ কখনো মৌলবাদী শক্তির সপক্ষে থাকে না। মৌলবাদ হচ্ছে আমার প্রধান শত্রু, এবং এই প্রধান শত্রুকে আমার পরাজিত করেছি 71-এ, এবং আজকে আবার তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দৃঢ় আছে এবং তাদেরকে আমরা দেশ জাতি দেয় আজকে টোটাল কান্ট্রি, হোল কান্ট্রি জেগে গেছে। আবার বা আপনার গ্রামে বলেন, রাজধানী বলেন, জেলা শহর বলেন, উপজেলা যান, গ্রামে যান, সব জায়গায় মিছিল হচ্ছে, প্রতিবাদের মিছিল। এই প্রতিবাদের মিছিলই হচ্ছে মুক্তিযুদ্ধের ভাষা, মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তোমার সাথে শপথ করি, তোমার হাত চেয়ে শপথ করি, বঙ্গবন্ধু তোমার ভাস্কর্য যারা ভেঙেছে তাদের হাত আমরা ভেঙে দেব। বাংলাদেশে তোমার ভাস্কর্য আছে, থাকবে, এবং আরও ভাস্কর্য তৈরি হবে। মৌলবাদের কাছে বাংলাদেশ পরাজিত হবে না। জীবন দিয়ে হলেও তোমার ভাস্কর্য, তোমার আদর্শ আমরা রক্ষা করব। এটি হচ্ছে আজকের দিনের, আজকের এই সময়ের আমাদের শপথ না, টোটাল জাতির শপথ। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, সকলের শপথ হওয়া হতে হবে। হ্যাঁ, রাজনীতির ভিন্নতা থাকতে পারে, রাজনীতির ভিন্ন ডিফারেন্স থাকতে পারে। আপনি এক পার্টি করতে পারেন, অন্য আরেক পার্টি করতে পারে। একটা পার্টি একটি প্রশ্নে এক থাকতে হবে। নো, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। এই আমাদের শুনে আমি একটু খালিদ কবির খোকন তার কথা শুনে আসবো। যদি আপনি তো শুনছিলেন, এই যে ঘটনাগুলো ঘটছে, সবার এক সুরে কথা বলার কথা, কিন্তু আসলে সেই এক সুরে কথা বলা হচ্ছে না কেন? আবার তিনিও পরোক্ষভাবে
দায়ী করলেন বিএনপি, যে পরোক্ষভাবে তারাও এই ধরনের কথা বলে তাদের উস্কে দিচ্ছে, আসলে বিষয়টা? ধন্যবাদ। তো যত দোষ নন্দ ঘোষ, ক্যাচ্ছা বেটাই চোর, একটা কথা আছে না? তো এখন তাদের তো বরাবরই মানে তাদের মূল প্রতিপক্ষ বিএনপি, তাই কোনো না কোনো অজুহাতে বিএনপির বিরোধী তাদেরকে অভিযোগ মানে আঙ্গুল তুলতে হবে, অভিযোগ উত্থাপন করতে হবে। এটা হলো আমাদের মানে আমাদের আহমদ ভাইদের মানে তার রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ আর কি। তারা এর থেকে বেরোতে পারছেন না। তো আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই। আমরা দেশের কি বর্তমানে কি এইটা কি সবচেয়ে বড় সমস্যা? এটা কি আমি মনে করি যে বিএনপি একটি অসাম্প্রদায়িক একটি দল, একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপি এই স্বাধীনতার মানে মূল শক্তি, পক্ষের শক্তি না। যে জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের তিনি একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছেন এবং পৃথিবীর মানচিত্রে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন। আজকে সেখানে উনি এই যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি একসাথে ডান বামকে একসাথে করার চেষ্টা করেছিলেন। সেখানে কিছু মানে ব্যক্তি সেখানে আসতেই পারে, সেখানে মানে কিন্তু তাদেরকে পুনর্বাসন করা হয়েছে সেটা ঠিক না। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখি? পরবর্তীতে আজকে যাদের কথা বললেন যে আমরা মৌলবাদীদেরকে, সেই আমাদের প্রতিক্রিয়াশীলদেরকে এরা রাজাকারদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, রাজাকারদের আশ্রয় প্রশ্রয় তারা দিয়েছেন। তারা আজকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাদের প্রতীকী তারা নিষিদ্ধ করেছেন, কিন্তু তাদের সেখানে আমরা দেখি তাদেরকে এখনো পর্যন্ত নিবন্ধন তো বাতিল করা হয়নি। তারা করছেন না কেন? সেই যদি তারা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, তারা দেখলাম ওই সময় আমাদের গুগলাম আজমকে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের নেতারা সেদিন বিএনপির বিরুদ্ধে গিয়ে একসাথে আন্দোলন করার জন্য সেখানে কোরআন শরীফ তারা দিয়েছিলেন, পা ছুঁয়ে তারা সেখানে তাদেরকে করেছিলেন, দোয়া নিয়েছিলেন। এটা তো দেশবাসী তো ভুলে যায়নি, সেই ইতিহাস তো ভুলে যায়নি তারা করেছিলেন। তাহলে কেন করেছিলেন? তারা যদি স্বাধীনতার মানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়েই থাকেন, তাহলে কেন সেদিন তাহলে সেই রাজাকারদেরকে সেই এই দেশের শত্রু যারা সে রাজাকারি করে মানুষ হত্যা করেছে, এই ধরনের অভিযোগ তারা করছেন, তাদের বিরুদ্ধে কেন তাদের সহযোগিতা চাইলেন? তারা তো সেখানে তাদের রাজনীতিটা পরিষ্কার করেননি। এখন তো দেশে কোনো রাজনীতি নেই এখন দেশে, কারণ আমরা মনে করি যে কোভিড-19 কারণে নয়, কারণ এই দেশে এক ব্যক্তি শাসন আজকে চলছে। এক ব্যক্তি শাসন করার কারণে আজকে দেশে যে আমাদের স্বৈর শাসন এবং আমাদের যে একনায়কতন্ত্র এবং স্বৈর শাসনের আজকে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, যার কারণে আজকে দেশে এই ধরনের ঘটনার উদ্ভব হয়েছে। আজকে যদি রাজনীতি থাকতো, কারণ এটা তো জনগণের ইস্যু না, যে ঘটনাটি ঘটছে, যে ভাস্কর্য নিয়ে যে বিতর্ক আজকে সৃষ্টি হয়েছে, সেটা তো জনগণের কোনো ইস্যু না, জনগণের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে নেই। এখানে আজকে 4 লক্ষাধিক শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, প্রায় 3.5 লক্ষ মানুষ মানে হয়েছে, দরিদ্র সীমার নিচে চলে গিয়েছে এবং আজকে দেশে বিদেশ থেকে যারা আসছে তারা বেঁচে যেতে পারছেন না। আজকে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। আজকে দেশের মানে যেই দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এই ধরনের একটা পরিস্থিতি হঠাৎ করে, ভাস্কর্য তো আমাদের দেশে নতুন কিছু না। মানুষের এটা তো আসলে এটা হঠাৎ করে এটা সরকারের এটা নীল নকশা, এটা সরকারের চক্রান্ত, ষড়যন্ত্র। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুপরিকল্পিতভাবে তাদের যে সরকারের দেশ পরিচালনা করতে যায় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা যে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেউলিয়া হয়ে পড়েছে, দিশাহারা হয়ে পড়েছে। তাই তারা ইস্যুকে একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করে, মানে একটা কথা আছে না যে সর্ব হয়ে দংশন করা, ওজা হয়ে যারা, বিষয়টা তাই তাদের উস্কানি দিয়েছে। তারা সেই যে আল্লামা শফি তারা তেঁতুল টক বলেছিল, আপনি জানেন, তারপরে তার মিষ্টি টক হয়ে গেল এবং তাদেরকে সেখানে তারা কোলে তুলে নিলেন এবং তারা তার বক্তৃতা বর্তমান প্রধানমন্ত্রীকে সামনে রেখে তিনি মা দিলেন, কৌমি জননী খেতাব দিলেন। এটা আমরা দেখেছি তো, দেশের মানুষ ভুলে যায় নাই তো। তো সেখানে তারাই তো দুধ কলা দিয়ে সাপ পুষছেন। তো আজকে তারা সেই বিষয়টা তো সেটার জন্য তো বিএনপি দায়ী না, বিএনপি কোনো উস্কানিও দেয়নি। এটা তো তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, বিএনপির কে মানে তারা গায়ে পড়ে বিএনপির যে আজকে
দেশের যে তার যে আজকে গণতন্ত্র নাই, যে মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, আজকে যেমন সব বলুণ্ঠিত হয়েছে। আজকে আমার ভোটাধিকার নাই, আজকে আমার গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, পত্রিকার স্বাধীনতা নাই। এই যে আজকে একটা অবস্থা দেশে তৈরি হয়েছে, তার থেকে এই সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা, লুটপাট করে দেশের সম্পদ শেষ করে দেওয়া হয়েছে। এই যে আপনার দেখলাম কদিন আগে আমরা পত্রপত্রিকায় প্রতিদিনই হেডলাইন দেখি, প্রতিদিন আমরা হেডলাইন দেখি পত্রিকায় যে তারা অর্থনৈতিক মুক্তি হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে, এগুলো তারা বলছেন। এই যে আমরা জানি যে পিকে হালদারের কথা শুনি, গোল্ডমনির কথা আমি শুনতেছিলাম একটু আগে এসে। তারপরে এই যে এই দেশে একটা যখন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন চিকিৎসক যখন চিৎকার করে বলেন যে আমি ডিজি হতে চাই না, আমি ডিজির ড্রাইভার হয়ে মরতে চাই, তাহলে সেখানে একটা উদাহরণ, বিগত বেশি আমি দূরে যেতে চাই না, এই সায়েদ, সাবরিনা, তারপরে আমাদের মিঠু, তাদের কথা আমি নাই বললাম। তারা কি করেছে দেখেছেন যে এখন কর্মচারীরা যদি সচিবালয় চালায় দেশ, কেন দেশ তো সরকার মানে চালাতে ব্যর্থ হয়েছে। মানে তারা যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই, একটা বিনা ভোটে মিডনাইটে একটা ইলেকশন করে তারা যে ইলেকশনটা করেছে জনগণ সেই ইলেকশনে ভোট দিতে পারে নাই। ইলেকশন এই ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনি দেখেছেন যে 2018 সালে যে 30 ডিসেম্বরে যে 29 ডিসেম্বর নির্বাচন হলো, সেই নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। সেটা তো প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টই বলেছেন যদি ইভিএম হয়, ইভিএমে ভোট হয়, তাহলে দিনের ভোট রাতে হবে না। উনি এই কথা বলেছেন। তার নির্বাচন কমিশন মাহবুব তালুকদার বলেছেন যে বাংলাদেশ গত নির্বাচনে ঢাকার 18 আসনে বলেছেন যে একাদশ নির্বাচন থেকে আরও এক ধাপ নিচে নেমে গিয়েছে গত যে নির্বাচনটা হলো, যে তিনি 14টি কেন্দ্রে ঘুরে 70টি বুথে গিয়েছেন, সেখানে বিরোধী দলের একজন পুলিং এজেন্টকে দেখতে পাননি। তো এই যে আমরা দেখলাম যে এই যে ভোটের যে মানুষের যে জনগণের 5% ভোটে দেয়নি, যেখানে ছিল বেসিক্যালি বিএনপির প্রার্থীর, সেখানে লক্ষাধিক ভোট পেয়েছে, সেখানে 5000 ভোট দেখানো হয়। এটা মানুষ তো বোঝে যে আজকে মানুষ যে জনগণ আজকে জানে যে ভোট দিলেও যা হবে, না দিলে তাই হবে। আমেরিকার সাথে তারা তুলনা করছেন, আমেরিকার যে নির্বাচন হয়েছে সেখানে তারা 5 দিন লাগে, মোহাম্মদের প্রধান সিইসি বলেছেন, বাংলাদেশে লাগে 5 মিনিট, কারণ তারা পূর্ব নির্ধারণ করা থাকে যে কাকে তারা বিজয়ী করবেন। তো সেখানে তো তারা 5 মিনিটে দিয়ে দিতে পারবেন, কারণ সেখানে তো গণতান্ত্রিক প্রকৃতপক্ষে গোজামিল দিয়া তো ভোটের রেজাল্ট দেওয়া হয় না, সেখানে ভোট কাউন্টিং করেই দেয়, এই জন্য 4-5 দিন সময় লাগে। সেখানে মানে আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, সেটা হয় না। সেখানে মানে সঠিক নির্বাচনটা হয় প্রত্যক্ষ, কারণ সেটা বলেছেন যে আমাদের জর্জ বুশও বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু বাংলাদেশে আজকে এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি মানে দলীয়করণ করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন বলবো না, সমস্ত প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আসবো আবার আপনার কাছে। আমাদের সঙ্গে একটু অনলাইনে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, তার কথা শুনে আবারও ফিরবো আপনাদের সঙ্গে আলোচনায়। রতন ভাই, শুনছিলাম আলোচনা যে বিষয়টি আসলে জনাব আহমেদ হোসেন বলছিলেন যে বিএনপি আসলে এক ধরনের তারা পরোক্ষভাবে মদত দিচ্ছেন। আবার খায়রুল কবির খোকন যে বিষয়টি বলছিলেন যে এই ইস্যুটা বা ভাস্কর্যের এই ইস্যুটা সাধারণ মানুষের ইস্যু না। আসলে বিষয়টি আপনারা কোন দিকে দেখেন? আমি একটু জানতে চাচ্ছি যে এই বিষয় নিয়ে কেন আমাদের স্বাধীনতার 50 বছর পরে এসে আমাদের ভাস্কর্য নিয়ে বা ভাস্কর্য ভাঙা নিয়ে কথা বলতে হবে। ধন্যবাদ। প্রত্যেকটা দেশের যেমন একটা অতীতের সঙ্গে বর্তমানের সম্পর্ক থাকে, আবার বর্তমান থেকে ভবিষ্যতের একটা যাত্রাপথ থাকে। আমরা সংগ্রামের মধ্য দিয়ে একটা চেতনা অর্জন করি, একটা স্বপ্ন অর্জন করি এবং একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করি। সেদিক থেকে চিন্তা করলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের একটা স্বপ্নের সম্ভাবনার দরজা উন্মুক্ত করে দিয়েছিল। আমরা 23 বছর পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তার আগে 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমাদের লড়াই ছিল শোষণের বিরুদ্ধে, কিন্তু আমরা খুবই অবাক হয়ে দেখেছিলাম সেই সময় শোষকদের পক্ষে সবসময় কিন্তু মৌলবাদী শক্তি দাঁড়িয়েছিল। যেমন ব্রিটিশের পাশে ছিল জামাতে ইসলামরা, কিংবা পাকিস্তানের পক্ষে ছিল ওই ধর্মীয় মৌলবাদী দলগুলো। এমনকি বাংলাদেশেও সামরিক শাসন কিংবা যে কোনো শাসকের পাশে তারা থাকতে পছন্দ করে। আমাদের এই জন্য আমরা বলি যে আমাদের মূল লড়াইটা ছিল শোষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে। কিন্তু মৌলবাদ সবসময় সেটাকে আড়াল করে। মানুষকে ধর্মের আবেগ, মানুষের ধর্মের প্রতি একটা দারুণ আবেগ আছে, ধর্মের কাছে মানুষের নিবেদন আছে, ধর্মের কাছে মানুষ ভরসা করতে চায়। এই আবেগ এবং নিবেদনটাকে তারা সবসময় একটা ভিন্ন খাতে প্রবাহিত করে। এবং একটা সময় দেখবেন তারা যেমন বলেছিল যে পাকিস্তান না টিকলে ইসলাম টিকবে না, এই কথা বলে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। আবার
আরেকটা সময় আপনারা দেখবেন তারাই বলেছিল নারী নেতৃত্ব হারাম। কিন্তু তারপর আবার ৯১ সালে যখন বিএনপির সঙ্গে তারা জোট করলো, তখন আবার বলল যে না আমরা ছোট শয়তানকে ঠেকাবার জন্য বড় শয়তানের সঙ্গে, সরি, বড় শয়তানকে ঠেকাবার জন্য ছোট শয়তানের সঙ্গে জোট করেছি। তবে নারী সম্পর্কিত তাদের ধারণা আমরা দেখেছি। কিংবা আমরা দেখেছি যে সেই বিমানবন্দরে লালনের ভাস্কর্য যখন ভাঙা কিংবা হামলা করা, হাইকোর্টের সামনে থেকে থেমিসের ভাস্কর্যকে অপসারণ করা, বা ভাস্কর্য দুরন্ত ভাঙা, বক ভেঙে ফেলা, অপরাজেয় বাংলা ভাঙতে আসা, এগুলো কোন চেতনা থেকে আসছিল? এগুলো কি সমাজের জন্য খুব প্রয়োজনীয় ছিল? নাকি সমাজের মধ্যে যে মূল সমস্যা ছিল সেগুলোকে আড়াল করবার জন্য মানুষের ধর্মীয় আবেগটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করেছিলেন? এগুলো বারবার এই ঘটনাগুলো ঘটেছে। এবং আমরা আজকে যখন শুনছি যে ওদের মাথা তুলতে দেব না, এই কথা যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তখন আবার অনেকেই বলছেন, আগে তো মাথায় তুলে রেখেছিলেন। আর এখন তাহলে মাথা তুলতে দেবেন না? যেমন আমাদের বলল কি রবীন্দ্রনাথ হিন্দু কবি, এজন্য তার লেখা পড়া যাবে না। ভাবুন তো, আমাদের একসময় আইয়ুব খান যেমন বলেছিল যে রবীন্দ্রনাথের গান বন্ধ করতে হবে। আর এরা রবীন্দ্রনাথের লেখা বন্ধ করতে হবে, এবং সেটা আমাদের সরকার আবার অনেক ক্ষেত্রে মেনেও নিলেন। এগুলো যে করে আমাদের মুক্ত বুদ্ধির চর্চা, একটা যুক্তির চর্চা, সেগুলোকে তারা সবসময় রুদ্ধ করেছে। এবং যে কারণে দেখুন, তারা সৌদি আরবের সঙ্গে নিজেদেরকে তুলনা করতে পছন্দ করে। সৌদি আরবে তো যদি বলি যে স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা আছে। ইন্দোনেশিয়াতে এরকম অসংখ্য ভাস্কর্য আছে। ইরানে ভাস্কর্য আছে। আজকে তো সংযুক্ত আরব আমিরাতের তারা বলে তাদেরও শত বছরের পুরনো অনেক ভাস্কর্য আছে। ফলে ভাস্কর্যের সঙ্গে তো ধর্মের বিরোধ থাকার কথা নয়। যেমন তারা বিরোধ তৈরি করেছেন আমাদের এখানে, যেমন ছবি তোলা হারাম বলেছিলেন। কিন্তু আজকে তারা অনেকে আবার এই Facebook ব্যবহার করছেন, ছবি তুলছেন। এমনকি ছবি তুলে সংবাদ পাসপোর্ট বানিয়ে সম্মেলনও তারপরে তাদের, হজে, সংবাদ সম্মেলনও করে সেটাও তো হ্যাঁ, টেলিভিশনের মাধ্যমে প্রচার হচ্ছে, সেগুলো তো তারা করছেন। দিচ্ছেন। এবং হজে যাচ্ছেন যখন, তখন কি ছবি তুলে পাসপোর্ট করছেন না তারা? তাহলে সবসময় তারা বিজ্ঞানের আবিষ্কারটাকে কাজে লাগান। কিন্তু বিজ্ঞানের যুক্তিটাকে তারা কখনো গ্রহণ করতে চান না। এইজন্যই আমরা বলি যে মৌলবাদী চিন্তাটাকে আমাদের সবসময়, আমরা কেন মৌলবাদী চিন্তাটাকে বলি যে এই মৌলবাদী চিন্তা অগ্রগতির পথে বাধা? তারা সবসময় ধর্মের আবেগটাকে তাদের ব্যক্তিগত সুবিধার কাজে লাগাতে চান। মানুষের বিশ্বাসকে ব্যবসায় রূপান্তরিত করতে চান। এইটাকে বিরোধিতা করে আমরা কিন্তু ৭১ সালে যেমন আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম, এবং আজকে আমরা যে ৩ জন এখানে কথা বলছি, ৩ জনের মধ্যে ২ জনই তো আ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার সিনিয়র ছিলেন, নেতা ছিলেন। তারা একজন ডাকসু জিএস ছিলেন, আরেকজন তখন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমরা একসঙ্গে লড়াই করেছিলাম না যে আমরা এমন একটা দেশ পাবো যে স্বৈরাচার অবসান হওয়ার পরে আমরা একটা গণতান্ত্রিক দেশ পাবো। গণতন্ত্র মানে যুক্তির চর্চা। গণতন্ত্র মানে পরমত সহিষ্ণুতা। গণতন্ত্র মানে আমার কথা আমি যেমন বলবো, আপনাকেও আমি কথা বলতে দেব, এবং দুইজনের কথাটা জনগণ যাচাই করে দেখবে। সেই পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি বলে, যে কারণেই বারবার এরা মাথাচাড়া দিয়ে ওঠে, অথবা কখনো এদেরকে ভোটের স্বার্থে কাজে লাগানো হয়। ভোটের স্বার্থে কাজে লাগাতে গিয়ে তারা ধর্মীয় বিশ্বাসটাকেও যেমন অপমান করে, তেমনি রাজনীতিটাকেও কলুষিত করে। আমরা তারই কিছু প্রমাণ আমরা এখন দেখছি। যে কারণে দেখুন, এত দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু তাদের কোনো কথা নাই। পাটকলগুলো বন্ধ হয়ে গেল, কই কাউকে কথা বলতে দেখলাম না। চিনিকলের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। করোনার সময় একদিকে করোনার আক্রমণ, আরেকদিকে দুর্নীতি। তার বিরুদ্ধেও তাদের কোনো কথা নাই। তাদের কথা এমন ইস্যু তারা নিয়ে আসে, যে ইস্যু নিয়ে মানুষকে কখনো বিভক্ত করে ফেলা যায়, কখনো বিভ্রান্ত করা যায়, এবং এটা আবার কাজেও লাগানো যায়। এবং কখনো আমরা দেখি তারা যেহেতু শাসক দলের সঙ্গে থাকতে পছন্দ করেন, এখন আওয়ামী লীগের সঙ্গেও তাদের কিন্তু সখ্যতা দারুণ, এবং এটার তো অনেক ইতিহাস আছে। আওয়ামী লীগকে তারা বলেছেন, আমরা আগে আওয়ামী লীগকে যেমন ভেবেছিলাম আওয়ামী লীগ তেমন নন, এবং আওয়ামী লীগকে তারপর প্রধানমন্ত্রীকে তারা কওমি জননী পর্যন্ত উপাধি দিয়েছিলেন। তাদের কথা বলে আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাস পর্যন্ত পরিবর্তন করে ফেলা হলো। আজকে আবার তারা এই কাজগুলো করছেন। এখানে এইজন্য অনেকে মনে করে কি, এটা কি শুধু ভাস্কর্য বিতর্ক? রাজনীতি কি এটা পলিটিক্যাল ইসলাম, নাকি এটা স্পিরিচুয়াল ইসলাম? এটা কি ধর্মীয় বিশ্বাস থেকে আসছে, নাকি ধর্মকে রাজনীতিকে ব্যবহার করার জন্য কাজে লাগাচ্ছে? তাহলে ব্যবহার করতে গিয়ে কে বেশি বেনিফিট পেতে চায়? এগুলো নিয়েও মানুষ কথা বলছে। ফলে ভাস্কর্য বিতর্কটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো যে একটা রাজনৈতিক পক্ষ বিপক্ষ। আমরা মূর্তি এবং ভাস্কর্য নিয়ে বিতর্কটাকে কি মানে একটা যুক্তিতে ফয়সালা করতে পারি? যুক্তিতে তারা যদি আসতেন তাহলে ফয়সালা করা যেত। কিন্তু তারা তো যুক্তিতে আসবেন না, এবং তাদের হয়তো যুক্তিতে আনতে চাইবেনও না কেউ। এখন মূর্তি, এখন ধরুন আ এখানে আমাদের বাংলাদেশ বহু ধর্মের দেশ। আমরা যদি বলি যে আমাদের এখানে অন্যান্য ধর্মের যারা আছে, তারা কি তাহলে তাদের পূজা উপাসনা করবার জন্য তারা মূর্তি বানাবেন না, কিংবা মূর্তি উপাসনা করবেন না? ভারতে যদি এরকম বলে যে ভারতে হিন্দুদের মতো করেই ভারত চলবে, তাহলে ভারতের ২০ কোটি মুসলমানের কি হবে? তারা কি এই কথা কখনো ভাবে?
বার্মায় তাহলে মুসলমানরা যখন বার্মায় থাকতে পারে না, রোহিঙ্গারা যখন এখানে চলে আসে, তখন তারা কি এটা কি ভেবেছে? পৃথিবীর বিভিন্ন দেশে যদি এরকম পরিস্থিতিগুলো তৈরি হয়, তাহলে তার পরিণতিটা কি হবে? ফলে ধর্মীয় সহিষ্ণুতাটা খুব দরকার। প্রত্যেক ধর্মের মানুষের কাছে তার ধর্মটা প্রিয়। সেই প্রিয় ধর্মটাকে তারা যেন বিশ্বাসের সঙ্গে লালন করে। আবার যখন রাষ্ট্র তার কাছে যেন গণতান্ত্রিক মানে একটা পরিবেশ পায়, রাষ্ট্রের কাছে একটা নিরপেক্ষ আচরণ পায়। এইজন্য ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা এসেছিল আমাদের স্বাধীনতার মধ্যে দিয়ে। ভারতে ধর্মনিরপেক্ষতার কথা এসেছে ১৯৭৬ সালে। আর আমাদের বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয় না। হলে তো মধ্যপ্রাচ্যের সব ইসলামী দেশ হয়ে যেত একটা দেশ। তা তো হয় নাই। মধ্যপ্রাচ্যের সবাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তো এক দেশ হতে পারে নাই। হয় না এটা, কারণ একটা জাতীয় সংস্কৃতি থাকে। ইরানের একটা সংস্কৃতি আছে, ইরাকের একটা সংস্কৃতি আছে, সিরিয়ানদের একটা সংস্কৃতি আছে। সেখানে আমরা যদি বলি কুয়েত কিংবা ইয়েমেনিদের একটা সংস্কৃতি আছে। ফলে প্রত্যেকটা জাতির তার একটা সংস্কৃতি থাকে। আর ধর্ম হচ্ছে একটা বিশ্বাস। ফলে একই বিশ্বাস নিয়েও ইন্দোনেশিয়ার মুসলমান এবং বাংলাদেশের মুসলমান একরকম নন। তারপরে যদি বলি যে ইরাকের মুসলমান এবং ইরানের মুসলমান এটা একরকম নন। ফলে এগুলোকে আমরা একটা রাষ্ট্রনীতির মধ্যে কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, রাষ্ট্রীয় চর্চার মধ্যে কিভাবে কাজে লাগাতে পারি, ধর্ম নিরপেক্ষতা কিভাবে পরিচর্যা করতে পারি, সেগুলো কিন্তু আমরা করি নাই। ফলে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও আমাদের রাজনীতিতে ক্ষমতায় থাকবার জন্য অথবা ক্ষমতায় যাবার জন্য ধর্মকে যেভাবে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে, তার ফল আজকে কিন্তু এই জায়গায় চলে জি, এসেছে। ধন্যবাদ আমরা রাজিকুজ্জামান রতন। আমি ফিরবো আবার আপনার কাছে। আমি একটু আহমেদ হোসেন আপনার কাছে যেতে চাই। যেটি বলেছিলেন যে প্রশ্রয় দেওয়ার কারণে তিনি একটা কথা বলেছেন, আগে তো মাথায় তুলে নিয়েছেন যে কারণে এখন মাথা চারা দিয়ে উঠছে। আসলে বিষয়টা কতখানি সত্যি? না, আমরা মাথায় তুলি, মাথায় তুলব কেন? এখন মৌলবাদ কি আমার মাথায় আছে? মৌলবাদ কি আমার পার্টির জোটে আছে? আমার জোটে থাকলে বলতে পারতেন যে মৌলবাদ তো তাদের জোটে আছে। আমি মৌলবাদকে ওই মাথায় কেন নেব? মৌলবাদ হচ্ছে আমার এনিমি, সাম্প্রদায়িক অপশক্তি হচ্ছে আমার এনিমি। সেখানে আমার মাথায় তো ওঠার প্রশ্নই ওঠে না। এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, বাট প্র্যাকটিক্যালি সেটা সত্য নয়, এটা রাজনৈতিক বক্তব্য। সুতরাং মৌলবাদের প্রশ্নে আমি রতন ভাই ভালো বলেছেন, ভাস্কর্যের প্রশ্নে চমৎকার কথা বলেছেন। এটা হচ্ছে ভাস্কর্যের পক্ষে না। ভাস্কর্য মানে কি? বাংলাদেশের ভাস্কর্যগুলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, এইগুলো হচ্ছে স্বাধীনতার ছবি, মুক্তিযুদ্ধের ছবি। কাজে এই ক্ষেত্রে এগুলো আমাদের চেতনাকে ধারণ করে লালন করে একটা প্রজন্মকে, এই প্রজন্ম দেখবে এই ভাস্কর্যটি কি বক্তব্য তার। অপরাজয় বাংলা কি তার বক্তব্য? এটা কি ইতিহাস? ৭১-এর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। আপনার বঙ্গবন্ধু ও জাতির পিতার, তার নেতৃত্বে বাংলাদেশে এসেছে, ঠিক আছে। এবং যদি জিয়া রহমানের ভাস্কর্য দেখে, তিনি কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? কি রাজনীতি নিয়ে বিবাদ আছে। তারপরে আপনি যাবেন এই আপনার চৌরাস্তায় একজন মুক্তিযোদ্ধার ভাস্কর্য, তো যাচ্ছে মানুষ, কি এটা কি মুক্তিযোদ্ধা? এরাই মানে যুগের পর যুগ এগুলো আসলে যুগের পর ইতিহাসকে, ঐতিহ্যকে ধারণ করবে। প্রজন্ম টু প্রজন্ম বার্তাটা দেওয়া, সেই বার্তাটাকে দেওয়া, এটাই হচ্ছে মূল বক্তব্য। এখন আমি কোন বাংলাদেশে ফিরে যাব? যে বাংলাদেশ বঙ্গবন্ধু তৈরি করে গেছেন। এই যে আজকে বললো ধর্মনিরপেক্ষতা, ৭২ সনের সংবিধানেই তো গণতন্ত্র এসেছে, জাতীয়তাবাদ এসেছে, সমাজতন্ত্র এসেছে, ধর্মনিরপেক্ষতা এসেছে। সেই ধর্মনিরপেক্ষতাকে আপনার কলমের কুচায় কেটে দিয়েছে কে? তিনি সামরিক শাসক জিয়াউর রহমান। গণতন্ত্রের কথা বলছেন কখন ভাই? ওই ডেমোক্রেসি, আপনাদের ডেমোক্রেসির আমাদের ডেমোক্রেসির এক জিনিস পার্থক্য আছে। যেমন ডোনাল্ড ট্রাম্প আপনার হোয়াইট হাউস ত্যাগ করতেছে, শপথের দিন সে সমাবেশ করবে, সে এখনও বলে আমি হেরে যাইনি, আমি জিতে আছি। তো বিএনপি হচ্ছে হেরে গিয়েছে, তারপরেও জিতে আছে। বিএনপি গণতন্ত্রের নির্বাচনে পার্টিসিপেট করেছে, রেজাল্ট মানে না, আবার মেনে পার্লামেন্টেও যায়। তো কাজে বিএনপির কাছে ডেমোক্রেসি হচ্ছে ডোনাল্ড মার্কা ডেমোক্রেসি। ডোনাল্ড ট্রাম্প মার্কা ডেমোক্রেসি আর পাকিস্তান মার্কা ডেমোক্রেসি একরকম। কাজে ওই পাকিস্তান মার্কা ডেমোক্রেসি, জামাত মার্কা ডেমোক্রেসি দিয়ে বাংলাদেশ চলে না। আমরা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি আমরা ধারণ করি, লালন করি, আর সেই ডেমোক্রেসি বাংলাদেশে আছে। আপনারা কোন ডেমোক্রেসি চান? পেট্রোল বোমার ডেমোক্রেসি, নাশকতার ডেমোক্রেসি, মানুষ খুনের ডেমোক্রেসি, সন্ত্রাসের ডেমোক্রেসি, আপনার খুনিদেরকে প্রশ্রয় দেওয়ার ডেমোক্রেসি, ৭১-এর ঘাতকদেরকে আপনি আশ্রয় দেবেন,
পৃষ্ঠপোষকতা করবেন, সেই ডেমোক্রেসি ৭৫-এর খুনিদেরকে আশ্রয় দেবেন, প্রশ্রয় দেবেন, চাকরি দিবেন এবং পার্লামেন্টে এমপি বানাবেন, এই ডেমোক্রেসি। ওই ডেমোক্রেসির সাথে মুক্তিযুদ্ধের ডেমোক্রেসির কোনো মিল নেই, মুক্তিযুদ্ধের চেতনার কোনো সম্পর্ক নেই। আপনি বললেন আপনার পার্টি নাকি এই অসাম্প্রদায়িক পার্টি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি তবা করেন, তবা করে মানুষ হাসতেছে, মানুষ হাসতেছে। জিয়া রহমান আইসেই যে প্রথমেই সাম্প্রদায়িক উগ্রবাদকে তিনি হাতে নিলেন। এই যে রতন সাহেব বললেন, প্রথমে এসে জামাতকে হাতে নিলেন ক্ষমতা থাকার জন্য, ক্ষমতাকে সংহত করার জন্য এবং তাদেরকে বৈধতা দিলেন। কাজে আজকে আপনি বলছেন নাশকতা রাজনীতি বাংলাদেশে হবে না। ইসলাম ধর্ম, হ্যাঁ আমি মুসলমান না, দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাস্ট প্রফেট, শেষ প্রফেট, তিনি যা বলে গেছেন আমি সেগুলো মানি। বাট প্রফেটের কথাকে অপব্যাখ্যা দিয়ে তারা আজকে রাজনীতি করতে চায়, তারা আমার নবী নয়, তারা আমার নবী নয়। ইসলামের হাদিসের অপব্যাখ্যা দিলে এটা আমি মানব না, আমি রসুলের যে হাদিস এটা আমি মানি, এই মুসলমানরা মানি। কাজেই ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে আপনি উগ্রবাদের কথা বলবেন, যেখানে আপনি হাদিসের ব্যাখ্যা দিবেন, ইসলামের ইতিহাস বলবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কথা বলবেন, সেগুলো না পেলে আপনি ভাস্কর্য নিয়ে বক্তব্য দিচ্ছেন, মানে কি আপনি রাজনীতি করছেন? কে আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এখন আবার বলছেন, আবার দেখছি ফেসবুকে দিল, নাম কি তার, মমিনুল মামুন নাকি নাম, মামুনুল বলতেছে যে না জাতির পিতাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তিনি আমাদের নেতা। এই যে দেখছে জনগণ তো খেপে গেছে, জাতি তো খেপে গেছে। মিছিলের নগরী ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ প্রতিবাদে মুখর হয়ে গেছে। এরা হচ্ছে যখন মানুষ জেগে ওঠে তখন এরা দৌড়ে পালায়, যেমন পালিয়েছে। তাহলে এটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয় বা এর পিছনে যদি কেউ কলকাঠি নেড়েই থাকে, আপনারা তো সরকারে আছেন, মূল যারা কলকাঠি নাড়ছেন তাদের সামনে আনা যাচ্ছে না কেন? তো তাদের সামনে, তারা তো সামনেই আছে, আমার পাশেই বসে আছে, হ্যাঁ তো পাশেই বসা, সামনে আসবে না কেন? এটা মানুষ দেখতেছে, এই যে পাশে বসা, না পাশে বসা দৃশ্যমান কেন? আমরা তো অলরেডি রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেছে। এখন যদি কালকে আমি কোকনবাকে অ্যারেস্ট করি, বলবো যে এই আওয়ামী লীগ তো এখন নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, সেটা তো করতে পারবো না। আমরা দিয়েছি, বলবেন কোনো ডেমোক্রেসি নেই, বাক স্বাধীনতা নেই, কত কথাই না বলতেছেন। বিএনপি প্রতিদিন কথা বলতেছে, এত কথা বলছে, আর এটা শেষ করা যায় না। বিএনপির বক্তৃতা শেষ করা যাবে না, সীমাহীন কথা বলে যাচ্ছে, একই কথা একই কথা। 7 দিন আগে যেটা বলেছে, 2 মাস আগে যে কথা বলেছে, 6 মাস আগে যে কথা বলেছে, একই কথা। বাট তার স্টেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বগুড়ার ইলেকশনের দিন বললো, বগুড়ায় আপনার মির্জা ফখরুল সাহেব সকালবেলায় বললো নির্বাচন ভালো হচ্ছে, যখন হেরে গেল, না নির্বাচন ভালো হয়নি, খারাপ হয়েছে, বুঝলেন। তারপরে আমরা পার্লামেন্টে যাব না, আমরা এই নির্বাচন মানি না, পার্লামেন্ট মানি না। পরে আবার শপথ করতে গেলেন, শপথ নিলেন, পার্লামেন্টে গেলেন। বিএনপি বক্তব্য সঠিক কোনটা, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আগে বললো নির্বাচনে যাব না, পরে আবার নির্বাচনে গেল কি? সুতরাং বিএনপি সকালে একরকম, দুপুরে একরকম, বহু রূপের পার্টি, এটা বহু রূপ, বহু দল, বহু জাত। এখানে একটা জাত তো না, এখানে রাজাকার আছে, আলবদল আছে, জামাত আছে, আর বিএনপিকে চালায় জামাত। বিএনপির হেড হচ্ছে, মাথা হচ্ছে জামাত, জামাত হচ্ছে বিএনপির অন্তঃপ্রাণ। জামাত নাই, বিএনপি মরে গেছে, মরে গেছি। সেই জন্য জামাতকে তারা ছাড়তে পারে না। কেন হয় নট হয়? তারা তো এই অভিযোগ তুলছে যে আপনারা কেন এখনো জামাতকে আর রাজাকারদেরকে যখন বিচার হচ্ছে, যুদ্ধ বিচার হলো, তখন বিএনপির বক্তব্য কি স্পষ্ট ছিল? এটাকে তারা অভিনন্দন জানিয়েছে, হেল করেছে। শাখা চৌধুরী কোন পার্টি করতো, কোন পার্টির নেতা ছিল? বিএনপির ছিল না। তারপর শাখার ফাঁসি হওয়ার পরে তারা তার পক্ষে বিবৃতি দেয়নি। সুতরাং যুদ্ধ অপরাধীদের বিচার বাংলাদেশে কে করেছে? কে এটা করেছে? আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা দিনের ইতিহাসে নাই। ইউ গো টু হিস্ট্রি, ইউ সি দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যে ডোমেস্টিক লতে 45 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একমাত্র বাংলাদেশে, এবং এটা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চ্যালেঞ্জিং কাজ বলবেন, 75 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা তারা করেছিল, তাদের বিচার কে করেছে? বিএনপি করেছে, জিয়া রহমান করেছে, বেগম জিয়া করেছে। ইভেন বিএনপি যখন ক্ষমতা 96-এ 2001-এ আসলো, অ্যাপিলেট ডিভিশনে ছিল, ঝুলেছিল মামলা নিষ্পত্তি করে নাই, ওই খুনিদেরকে রক্ষা করেছে। বাট এটা শেষ করেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচলিত আইনে। চ্যালেঞ্জিং কাজ দেখেন, যুদ্ধ অপরাধী বিচার চ্যালেঞ্জিং কাজ, কঠিন কাজ ছিল, সেই চ্যালেঞ্জিং কাজটা তিনি সম্পন্ন করেছেন।
আবার পদ্মা সেতু দেখেন চ্যালেঞ্জিং কাজ। পদ্মা সেতু এই হুসপারিং করে করে গুজব রটিয়ে এই দুর্নীতি হচ্ছে এই সমস্ত কথা বলে ওয়ার্ল্ড ব্যাংককে প্রভাবিত করেছেন যারা, শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডটা উঠ্র করলো, মানে আন্তর্জাতিক পদ্মা সেতু না হয়। বাট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আমার স্বীয় অর্থে আমি সেই পদ্মা সেতু করবো। আজকে কি, আজকে পদ্মা সেতু স্বপ্ন নয়, আজকে বাস্তবতা। এটা কি তারা মানবেন না। শুনেন, একটা পার্টিকে বাস্তববাদী হইতে হবে, তার বাস্তবতাকে মানতে হবে। তাদের নেত্রী বেগম জিয়া দুর্নীতি করে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। আজকে যে তিনি যে কারাগার থেকে মুক্ত হয়ে বাসায় তো আছেন, সেটা তার মুক্তি আসে নাই, জামিনও হয় নাই, বাট একটা আদেশের মধ্য দিয়ে, শাসন বিভাগের একটি আদেশের মধ্য দিয়ে তিনি আজকে বাসায় আছেন। এই কাজটা কে করেছে? যখন বেগম জিয়ার ভাই এবং বোন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন, গিয়ে বললেন যে আমার বোনকে আপনি মুক্তি দেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন মাদার অফ হিউম্যানিটি, আবার লিডার অফ হিউম্যানিটি, মানবিক নেতৃত্ব যেটাকে বলে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। এটা কি অন্যায় করেছেন? অপরাধ করেছেন? এখন যদি আপনার জনশক্তি থাকে, কই বেগম জিয়া তো তাকিয়েছিলেন রাজপথের দিকে, 10টা লোকও তো রাস্তায় নামে নাই। বিএনপি এখন দুর্বল পার্টি হয়ে গেছে। শাহ মোয়াজ্জেম বলতেছে না আমাদের নেত্রী রাজনীতি বুঝে না, অযোগ্য, লেখাপড়া জানে না। এবার শাহ মোয়াজ্জেম তাদের ভাইস প্রেসিডেন্ট বলতেছে, মেজর হাফিজ না আমাদের পার্টি এখন সারেন্ডার করেছে, পার্টি দুর্বল হয়ে গেছে। মানে পার্টি বিএনপি হচ্ছে একটা সাংগঠনিকভাবে একেবারে দুর্বল পার্টি হয়ে গেছে। তার সংগঠন নাই, শুধু টেলিভিশনে টকশোতে আসা আর সকালে উঠে বক্তৃতা করা, এটা মিডিয়াতে আসা, এই পর্যন্ত বিএনপির অবস্থা। আমরা ফিরবো যদি সময় থাকে আবার আপনার কাছে। খায়রুল কবির খোকন, আপনি তো শুনছিলেন সবকিছু, আমি দেখছি আপনি অনেক কিছু নোট করে ফেলেছেন, তো আপনিই বলুন। কিভাবে শুরু করব। উনি অনেকগুলি বিএনপির বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ উত্থাপন করেছেন, যেগুলোর কোনো ভিত্তি আমি খুঁজে পাচ্ছি না। সরাসরি একদম এই ইস্যুতে আপনাদের অভিযোগ তো উনি করেছেন যে আমাদের কথা বলেছেন, সেটার বাস্তব কোনো ভিত্তি নেই। কারণ বিএনপি, আমি আগেই বলেছি যে আমাদের আজকে মহাসচিব যে কথাটি বলেছেন, রাজনৈতিক ফয়দা লুটার জন্যই এই মৌলবাদীদেরকে উস্কে দিয়েছে, এই জিনিসটা তো সর্বজন স্বীকৃত। অতীতে তারা কেন এই কাজগুলা করলেন না? যখন ওই আমাদের বিমানবন্দরের সামনে যে লালনের যে ইয়েটা ছিল, ওই আপনার ভাস্কর্য ছিল, সেটা ভাঙার পরে কেন ব্যবস্থা নিলেন না? যখন আমাদের হাইকোর্টের সামনে ওই যে নারী মূর্তির যে ভাস্কর্যটা ছিল, সেটা যখন আন্দোলন করলো, তারপর সরিয়ে নেওয়া হলো, তারপরে সেখানে তো তাদের বিরুদ্ধে কোনো আমরা ব্যবস্থা বিভিন্ন জায়গায় করেছে। হঠাৎ এতদিন পরে এসে যখন দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যে, দেশকে একটি সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্যে, কারণ তারা এই একটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, যে এই ভাস্কর্য মূর্তির বিষয়টি, এই বিষয়টা নিয়ে মানে আমরা অবজারভেশন আছি, আমরা অবজার্ভ করছি যে এই বিষয়টা নিয়ে যে সরকার যে খেলাটা খেলছে, যে আগুন নিয়ে যে খেলাটা খেলছে, তা এটা মানে জাতির জন্য কতটুকু মানে মানে কার্যকরী হবে, নাকি এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাবে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা অবজার্ভ করছি ঘটনা। কিন্তু তারা যেভাবে যেই দৃষ্টিকোণ থেকে যে বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় 5 বার আসছে, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে পিছনে দরজা দিয়ে আসেনি, এবং তারা যে আওয়ামী লীগ যে তারা স্বাধীনতার সপক্ষে শক্তি বলে, তারা যে আজকে স্বাধীনতার যে মূল চেতনা ছিল গণতন্ত্র, সেই ভোটের অধিকার, সেটা তো তারা হরণ করেছে। এটা তো মানুষ তো দেখতে পাচ্ছে। এবার মানুষ যে এখন ভোট কেন্দ্রে আজকে যাচ্ছে, সেটা তো বুঝতে আর বাকি নেই। তারা যে 12 বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় যে যাকে বলে গুড গভর্নেন্স বলে, যেটাকে বলে সুশাসন, সেই সুশাসন তারা কতটুকু দিতে পেরেছে? আজকে দেশের যে সম্পদ, দেশের যে বাংলাদেশ ব্যাংক যখন লুট হয়ে যায়, শেয়ার মার্কেট যখন লুট হয়ে যায়, তারপরে যখন আমরা দেখি যে ব্যাংকগুলি সমস্ত দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন ভেঙে পড়েছে, এবং আজকে ব্যাংকে দেখি এফডিআর যেখানে 4% নাই, যেখানে অলস মানি পড়ে আছে, সেখানে ইনভেস্টমেন্ট নাই। আজকে হাজার 4 কোটি, আমি আগে বলি 4 কোটি বেকার, দেশে হতদরিদ্র মানুষ 3 কোটির উপরে। এই যে কোভিড-19-এর তারা যে বেহাল অবস্থা, যে লুটপাট আমরা দেখেছি, যে জনগণের অর্থের যে লুটপাট দেখেছি আমরা, জনগণের সম্পদ যে তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তো এইগুলোর বিরুদ্ধে কথা বলে তাদের গাত্র দেওয়া হয়। এবং তারা সারাক্ষণই বিএনপি বসে, বিএনপি কোনো রাজনৈতিক দল না, তাদের কোনো অস্তিত্ব নাই। তারপরে ঠিক
আছে, যখন 10 মিনিট বক্তৃতার মধ্যে 8 মিনিটই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান, কারণ তারা এতটাই তাদের ভয় পান, তাদের ইমেজ। কারণ বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছেন, সংসদীয় গণতন্ত্র উত্তরণ করেছেন উনি, দীর্ঘ 9 বছর তিনি লড়াই সংগ্রাম করে দেশনৈতিক খেতাব পেয়েছেন এবং সংসদীয় গণতন্ত্র উত্তরণ ঘটিয়েছেন এবং বাংলাদেশের 23টি আসন থেকে নির্বাচন করেছেন, সবগুলিতে বিজয়ী হয়েছেন। আর অনেক নেতা নেত্রী কিন্তু 3টাতে ইলেকশন করে 2টিতে হেরেছেন, 1টাতে জিতেছেন। এই যে তাদের যে হেরে যাওয়ার যে বেদনা, এই কারণে এক ব্যক্তির প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে যে কথা হলো যে তাদের সাজা দেওয়া হয়েছে, 17 বছরের সাজা দেওয়া হয়েছে। তো সেখানে তো ন্যায় বিচার পাননি, যে দেশের প্রধান বিচারপতি ন্যায় বিচার পাননি, যেখান থেকে দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, গায়ের জোরে তাদেরকে অস্ত্রের মুখে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেই দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়া কি ন্যায় বিচার পাবে? সেটা পুরো আমরা বিশ্ব দেখেছেন, বিশ্ব বলেছে যে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এবং সেখানে তারা ভয় পায়, তারা যদি এতই জনপ্রিয় হয়ে থাকে, তারা যদি গ্রহণযোগ্য, তাহলে আমি চ্যালেঞ্জ করছি তাদেরকে। আমি আওয়ামী লীগের আমাদের এই আহমদ ভাই, আমরা 90-এর সর্বছাত্র গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন, আমরা একসাথে রাজনীতি করেছি ইউনিভার্সিটিতে, কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি যে তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত সেটেল ইস্যু ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আরও 2 টার্ম দেওয়ার কথা ছিল, হাইকোর্ট থেকে ভার্ডিক্ট ছিল, তারা কেন সেই তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধান বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইলেন? কারণ তারা জানে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা নিশ্চিত পরাজয় তাদের বরাবরই হবে। তাই তারা একটা মীমাংসিত বিষয়, তারা সেখানে 2/3 মেজরিটি দেখে তারা 15 অ্যামেন্ডমেন্ট করে সেটা তাদের পক্ষে নিয়ে নিছেন। কারণ এই কারণে আজকে দেশের যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার পছন্দের প্রার্থীকে দিব, সে আজকে হচ্ছে না কোনো জায়গায় না। আজকে নির্বাচন কমিশন বলেন, তারপর আজকে জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, উপজেলা বলেন, পৌরসভা বলেন, ইউপি বলেন, সমস্ত নির্বাচন তারা এখন দলীয়করণ করে সময় শেষ হচ্ছে। আমি একটা কথা বলতে চাই যে সংবিধানে আজকে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম তিনি সেটা সংযোজন করেছেন। তো রাষ্ট্রধর্ম ইসলাম সেটা করেছেন স্বৈরাচার এরশাদ, সেই এরশাদকে তারা নিয়ে গড় করেছে। তিনি হিটলারের নাৎসি বাহিনীর তিনি উদাহরণ দিয়েছেন যে নাৎসি বাহিনীর কোনো নাম, কিন্তু নাৎসি বাহিনীর যেখানে নামগন্ধ নেই, সেখানে আমাদের হিটলারের কোনো মানে সমাধি নেই আজকে সেখানে। কিন্তু বাংলাদেশে যেখানে 100% জনগণ আন্দোলন করে এরশাদের পতন ঘটেছে, সেই এরশাদকে 3 জোটের রূপরেখাকে বাইলট করে তারা কেন আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, সেই উত্তর তারা জনগণের কাছে দিতে হবে। জয়নাল জাফর, সেলিম দেলোয়ার, রাফুন বসুনিয়া, তারপরে নূর হোসেন, ডাক্তার মিলন, জিহাদ যারা নিহত হয়েছে, তারা সেই শহীদের রক্তের সাথে বেইমানি করে তারা এরশাদকে তারা বিশ্বের দূত বানিয়েছে, এরশাদ তারা মন্ত্রিত্ব দিয়েছে, সেই জব কিন্তু তাদেরকে জনগণের কাছে দিতে হবে। আমি একটু শেষবারের মতো রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছে একটু ফিরতে চাই, যে শেষবারের মতো একটু যদি জানতে চাই যে বিষয়গুলো আসলে যে একটি অপশক্তির কথা বলা হচ্ছে যারা মাথাচাড়া দিয়ে উঠছে, এই মুহূর্তে আসলে করণীয়টা কি? সময় খুবই কম। আসলে আমরা বলছি গণতন্ত্রের স্বার্থে এদেরকে বলি অপশক্তি, কিন্তু শাসকের স্বার্থে এর আবার প্রয়োজনীয় শক্তি। যে কারণে দেখুন এই ডিসেম্বর মাসে আমাদের 2টো খুব গুরুত্বপূর্ণ দিন। একটা তো 6ই ডিসেম্বর আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলাম, আর 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানকে হটিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, বিজয় অর্জন করেছিলাম। এই 2 ক্ষেত্রে আমরা যাদেরকে পরাজিত করেছিলাম, ক্ষমতায় থাকবার জন্য আজকে যে 2 পক্ষ এখানে আছেন তারা 2 জনেই কিন্তু তাদেরকে সাথে নিয়েছেন। ফলে ক্ষমতাটা এখানে এত গুরুত্বপূর্ণ যে ক্ষমতার জন্য তারা পরাজিত শক্তিকেও কাছে টানতে পারেন, ক্ষমতার জন্য মৌলবাদীকেও কাছে টানতে পারেন। এতে করে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায় আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে। আমাদের যে স্বাধীনতার চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, স্বৈরাচার বিরোধী চেতনার কথা বলি, সবকিছুই কেন যেন ওই ক্ষমতার কাছে গিয়ে তাদের মাথা নত করে ফেলে। এই কারণেই দেখুন আমাদের দেশের মাথা পিছু আয় বাড়ছে, কিন্তু 2010 সাল থেকে ক্রমাগত আমাদের শ্রমিকদের প্রকৃত আয় কমছে। আমাদের দেশের বয়স বাড়ছে, আমরা স্বাধীনতার প্রায় 50 বছর পালন করব এখন, কিন্তু সাথে সাথে কি পরিমাণ বৈষম্যটাও আমাদের বাড়ছে। তাহলে এগুলো আমাদের দূর করার জন্য আমাদেরকে কাজ করার কথা ছিল, কিন্তু আমরা এখন বিতর্ক করছি ভাস্কর্য নিয়ে, আমরা বিতর্ক করছি মানে মৌলবাদী চিন্তা নিয়ে। আমাদের এগোনোর কথা ছিল ভবিষ্যতের পথে, সম্ভাবনার পথে, কিন্তু সেই পথটাকে কেন বারবার এরকম কন্ট্রাকিন্ন করা হয়? কারণ মানুষের যুক্তি করার যে মনটা থাকলে মানুষ কিন্তু শাসক গোষ্ঠীকেও চ্যালেঞ্জ করবে। তখন তারা বলবে অলৌকিক ভোটটাকে আমরা কি মেনে নেব? আমরা কি এই ধরনের ধরুন সংবিধান তো কোনো ধর্মগ্রন্থ নয়। কেন সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বসাতে হবে? রাষ্ট্র তো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। কেন রাষ্ট্রের একটা ধর্ম আবার রাষ্ট্রধর্ম ইসলাম হবে? এই বিতর্কগুলো আমরা করতে পারলে তাহলে হতো কি আমরা একটা যুক্তিবাদী মন গড়ে তুলতে পারতাম। যে ধর্ম মানুষের বিশ্বাস, ধর্ম মানুষের আবেগ, এটা ঠিক। কিন্তু রাষ্ট্রটা হবে জনগণের। রাষ্ট্রটা হবে সকল মানুষের। আজকে রাষ্ট্রে রাষ্ট্রে যখন সম্পর্ক হবে,
তখন কিন্তু এটা সম্পর্ক হবে একটা গণতান্ত্রিক এবং একটা মর্যাদা সম্পন্ন ইয়ে হিসাবে, মানে ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতেই আমরা সম্পর্ক স্থাপন করব। সেগুলো কোনো কিছুই আমাদের দেশে গড়ে উঠতে পারলো না। ফলে হয় কি, আমরা ওই বাইরের দিক থেকে অর্থনৈতিক কিছু উন্নতি আমরা দেখছি, কিন্তু জি, মূল্যবোধের দিক থেকে, আমরাও চাই সেই দিক থেকে অর্থনীতি মুক্তির একদম পাশাপাশি একটা যে কথা বলি, যেমন যে কয়েকদিন আগে একটা অসাম্প্রদায়িক ভবন বাংলাদেশের ভাঙা কথা হচ্ছে। মাথায় রেখে, বা যে চেতনা থেকে আমাদের মহান মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতার যে প্রকৃত মানে, সেই প্রকৃত মানে প্রকৃত অর্থেই প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।